পঞ্চদশ শতকের শেষ দিক। স্পেন, পর্তুগাল তখন ব্যস্ত ভৌগোলিক অভিযান নিয়ে। আর এই ভৌগোলিক অভিযানের মাধ্যমে তারা আধিপত্য প্রতিষ্ঠা করে এশিয়া, আফ্রিকা এবং আমেরিকার বিভিন্ন অংশে। ক্রমে এই সব স্থানে শুরু হয়ে গিয়েছিল উপনিবেশ স্থাপনের প্রক্রিয়া। শুধু স্পেন ও পর্তুগালই নয়, উপনিবেশ প্রতিষ্ঠার প্রতিযোগিতায় সামিল হয়েছিল ইংল্যান্ড, ফ্রান্স, হল্যান্ড, ডেনমার্ক সহ আরো অনেক দেশ। তবে জানো, এই ঔপনিবেশিক সাম্রাজ্যবাদের সূচনাকালে ইউরোপে বেশ জনপ্রিয়তা পেয়েছিল একটি অর্থনৈতিক মতবাদ, মার্কেন্টাইল অর্থনীতি। আজকের এই মার্কেন্টাইল অর্থনীতিরই নানা জানা অজানা তথ্য নিয়ে শুরু করব এই ক্লাস। মার্কেন্টাইলবাদ বা মার্কেন্টালিজম, এই তত্ত্ব ইউরোপে বেশ জনপ্রিয় হয়েছিল ষোড়শ থেকে অষ্টাদশ শতকে। আবার জানো, ফরাসি বিপ্লবের পরবর্তীকালে অর্থনৈতিক পরিবর্তনের মূলেও ছিল এই বণিকবাদ বা মার্কেন্টাইলবাদ। তবে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে জেনে নেওয়া যাক মার্কেন্টাইলবাদ কি। লর্ড অ্যাক্টন এই প্রসঙ্গে বলেছেন, মার্কেন্টাইলবাদ এমন এক অর্থনৈতিক মতবাদ যা জ্ঞান দীপ্তির সময়কালে স্বৈরতন্ত্রের পরিপূরক। সহজ ভাষায় বলতে গেলে মূলত রাষ্ট্রকে অর্থনৈতিক ও বাণিজ্যিক দিক থেকে সমৃদ্ধ করার জন্য গৃহীত নীতিসমূহই হলো মার্কেন্টাইলবাদ। যেমন ধরো, বুলিয়ান সঞ্চয়, উপনিবেশ প্রতিষ্ঠা, খনিজ উৎপাদন ও শিল্পের উন্নতির দ্বারা বাণিজ্যের ভারসাম্য বজায় রাখা। আর এই মার্কেন্টাইলবাদের মূল কথা কি জানো? অর্থনৈতিক নিয়ন্ত্রণকে রাষ্ট্রের অধীনে নিয়ে আসা এবং খাদ্যদ্রব্যের রফতানি কমিয়ে শিল্প দ্রব্যের রফতানি বৃদ্ধি করা। আচ্ছা, মার্কেন্টাইলবাদ বা মার্কেন্টালিজম কথাটি প্রথম কে ব্যবহার করেন জানো? প্রখ্যাত ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ। তিনি তার গ্রন্থ An Inquiry into the Nature and Causes of the Wealth of Nations নামক গ্রন্থে সর্বপ্রথম অবজ্ঞা ভরে ব্যবহার করেন এই শব্দটি, যা প্রেরণা জুগিয়েছিল সাম্রাজ্য বিস্তারে। এই প্রসঙ্গে তোমাদের ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি। এশিয়া, আফ্রিকা ও আমেরিকা মহাদেশে অবস্থিত উপনিবেশগুলির সম্পদ দু হাতে লুণ্ঠন করে ইউরোপীয় বণিক সম্প্রদায় মালিক হতেন প্রভূত ধন সম্পদের। আর এই বিত্তশালী বণিক সম্প্রদায় ব্যবসা বাণিজ্যের নামে আর্থিক শোষণ চালিয়ে যে মুনাফা অর্জন করেছিল তাকেই বলা হতো মার্কেন্টাইল মূলধন বা মার্কেন্টাইল ক্যাপিটাল।
বণিকবাদ বা মার্কেন্টালিজম কি নিশ্চয়ই তোমাদের ক্লিয়ার হলো। এবার চলো তাহলে দেখে নেওয়া যাক এর প্রধান বক্তব্যগুলো। সংরক্ষণই হলো মার্কেন্টাইলবাদের প্রথম ও প্রধান বক্তব্য, অর্থাৎ রাষ্ট্রের ভাণ্ডারে বা রাজকোষে সোনা ও রূপো জমা রাখা। আর এই দুটি মূল্যবান ধাতুকেই সবথেকে গুরুত্বপূর্ণ বলে মনে করত রাষ্ট্র। তাই কোনো দেশের রাজকোষে কতটা পরিমাণ সোনা রূপো মজুত আছে তার নিরিখেই নিরূপণ করা হতো সেই দেশের আর্থিক শক্তি ও জাতীয় মর্যাদা। ঠিক এই কারণেই স্পেন ও পর্তুগাল ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশ থেকে নিজেদের দেশে আমদানি করত প্রচুর পরিমাণে সোনা ও রূপো। তাই বুলিয়ানিজম নামেও আখ্যায়িত করা হয় এই মার্কেন্টাইল যুগকে। আবার মার্কেন্টাইলবাদের সঙ্গে রাষ্ট্রীয় সহায়তার সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। দেশের অভ্যন্তরীণ বাজার, আমদানি ও রফতানি শুল্ক নির্ধারণ, গিল্ডের উপর নিয়ন্ত্রণ বা গিল্ডের নিয়ন্ত্রণ থেকে মুক্তি, বহির্বাণিজ্যের সনদ, একচেটিয়া অধিকার দান, বাণিজ্যিক নিরাপত্তা, প্রতিদ্বন্দ্বী দেশের সঙ্গে যুদ্ধ বিগ্রহে সামরিক সাহায্য দান প্রভৃতি ক্ষেত্রে বণিক গোষ্ঠীগুলির প্রয়োজন হতো রাষ্ট্রীয় সাহায্যের। অন্যদিকে বণিকদের দেওয়া করের মাধ্যমে কোষাগার পূর্ণ করত রাষ্ট্র। আচ্ছা, এবারে তোমাদের মার্কেন্টাইলবাদের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা বলি। এই মার্কেন্টাইল মতবাদের প্রধান লক্ষ্যই ছিল সম্পদের সম্পূর্ণ সদ্ব্যবহার এবং সেই উদ্দেশ্যে আমদানি হ্রাস করে রফতানি বৃদ্ধি। তাই আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রকে সুরক্ষিত করতে রফতানি বৃদ্ধি এবং যতটা সম্ভব আমদানির পরিমাণ হ্রাস করা হতো। বাণিজ্যের ক্ষেত্রেও অনুকূল ভারসাম্য প্রতিষ্ঠা করে মার্কেন্টাইলবাদ। মনে প্রশ্ন জাগছে নিশ্চয়ই, কিভাবে? আসলে রাষ্ট্রীয় সাহায্যে বৈদেশিক বাণিজ্যের বিকাশ এবং উপনিবেশ প্রতিষ্ঠার মাধ্যমে মার্কেন্টাইলবাদ প্রশস্ত করে পুঁজিবাদের উত্তরণের পথ। মার্কেন্টাইল যুগে জাতীয় মর্যাদার অন্যতম চাবিকাঠি ছিল বড় সৈন্যদল, নৌবহর এবং বিস্তৃত উপনিবেশ। সমুদ্রপথে বাণিজ্যের নিরাপত্তার জন্য এবং সামুদ্রিক আধিপত্য প্রতিষ্ঠা বা বজায় রাখার জন্য বিভিন্ন দেশ ব্যস্ত থাকত বড় বড় নৌবহর গঠনে। গঠিত হতো শক্তিশালী সৈন্যদলও। সঙ্গে যুদ্ধের সাফল্য বৃদ্ধি করত দেশের জাতীয় মর্যাদা। মার্কেন্টাইল মতবাদের প্রধান বক্তব্যগুলো নিয়ে আলোচনা তো করলাম। এবার মার্কেন্টালিজমের বৈশিষ্ট্যগুলোর দিকে চোখ বুলিয়ে নেওয়া যাক। মূল্যবান ধাতু সঞ্চয় ও আমদানি নিয়ন্ত্রণ করা হলো মার্কেন্টাইলবাদের দুটি প্রধান বৈশিষ্ট্য। আবার ইউরোপের সমস্ত দেশই যথাসম্ভব আমদানি সংকোচ করে অধিক গুরুত্ব দিত রফতানির উপর। আর এর ফলেই সর্বত্র সৃষ্টি হয়েছিল এক শুল্ক প্রাচীরের, যার সূত্র ধরেই প্রবর্তন হয়েছিল শুল্ক নীতির। অন্যদিকে উৎপাদন ব্যবস্থায় রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ, এই নীতিতেও বিশ্বাসী ছিল মার্কেন্টাইলবাদ। জানো, এই অর্থ ব্যবস্থায়
শিল্প মাত্রেই রাষ্ট্র অর্থাৎ রাজার নিয়ন্ত্রণাধীনে থাকত। আর রাষ্ট্র শিল্পগুলিকে গড়ে তোলার জন্য যেমন সর্বপ্রকার সাহায্য দান করত, তেমনি ইচ্ছে মতো করও চাপাত সেগুলির ওপর। কেবল এই 4টি বৈশিষ্ট্যই নয়, ছিল আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়। মার্কেন্টাইল অর্থব্যবস্থাকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য প্রয়োজন হতো উপনিবেশের। আর এই উপনিবেশগুলিকে শোষণ করে মাতৃভূমির সম্পদ বৃদ্ধি করার প্রবণতা যেমন দেখা দিয়েছিল, তেমনি সাম্রাজ্যবাদী দেশগুলি ক্রমশ মরিয়া হয়ে উঠেছিল উপনিবেশ দখলের প্রতিযোগিতায়। এবার কিন্তু গল্পে আসবে এক নয়া মোড়। এতদূর পর্যন্ত তোমাদের মার্কেন্টাইলবাদ প্রসঙ্গে যা যা বললাম, এর সবই কিন্তু পুরনো মার্কেন্টাইলবাদের অন্তর্গত। হ্যাঁ, পুরনো। আর ক্লাসের শুরুতে তোমাদের অ্যাডাম স্মিথের নাম বলেছিলাম, মনে আছে? জানো, তিনি মার্কেন্টাইল অর্থনৈতিক ধারার পরিবর্তনের ইঙ্গিত প্রদান করেছিলেন। আর কি কি ছিল সেই চেঞ্জেস, চলো জেনে নিই। তোমরা তো জেনেছ যে পুরনো মার্কেন্টাইল মতবাদে লুণ্ঠন ও দস্যুবৃত্তির মাধ্যমে সোনা রূপো সহ বিভিন্ন মূল্যবান ধাতু সঞ্চয়ের উপর জোর দেওয়া হয়েছিল। অন্যদিকে অ্যাডাম স্মিথ সম্পদ সঞ্চয়ের বদলে আর্থিক লেনদেনের মাধ্যমে পুঁজি বা সম্পদের গতিশীলতার কথা বলেন, কারণ তিনি মনে করতেন যে এতে লাভের পরিমাণ অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরনো মার্কেন্টাইলবাদের মূল বক্তব্যই ছিল রফতানি বৃদ্ধি ও আমদানি হ্রাস। এই ধারণাকেও ভুল প্রমাণিত করেন স্মিথ। তিনি বলেন, বিদেশি পণ্য আমদানিতে যদি বাধা দেওয়া হয়, তাহলে বিদেশিরাও নিজ দেশে পণ্য আমদানিতে বাধা দেবে। সেক্ষেত্রে রফতানিও বাধাপ্রাপ্ত হবে। আর বাণিজ্য যদি অবাধ হয়, তাহলে মুনাফাও হবে বেশি। পুরনো মার্কেন্টাইল মতবাদ সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা দেখেছি যে ইউরোপের বিভিন্ন দেশের রাজা রানীরা সম্পদ সংগ্রহের জন্য উৎসাহ দিত বহির্বাণিজ্যে। এক্ষেত্রে অ্যাডাম স্মিথ অবশ্য মনে করতেন, বাণিজ্য পরিচালিত হবে বাজারের নিয়ম অনুসারে, অর্থাৎ যে দেশে যে পণ্যের চাহিদা রয়েছে তাকে সেই পণ্যের যোগান দেওয়া হবে। ওই পণ্যটি যে দেশে সস্তা সেখান থেকে সংগ্রহ করে। এক্ষেত্রে রাষ্ট্রীয় হস্তক্ষেপ হবে অবাঞ্ছনীয়। ব্যক্তিগত ও যৌথ এই দুই উদ্যোগকেই কাম্য বলে মনে করতেন অ্যাডাম স্মিথ। তিনি আরো বলেন যে দেশের প্রাকৃতিক সম্পদকে শ্রমের মাধ্যমে বস্তুগত সম্পত্তিতে রূপান্তরিত করা যায় এবং এই বস্তুগত সম্পত্তির বৃদ্ধির মাধ্যমে দেশের উন্নতি সম্ভব। দেশে সম্পূর্ণভাবে অর্থনৈতিক স্বাধীনতা না থাকলে দেশের উন্নতি সম্ভব নয়। অর্থাৎ অবাধ বাণিজ্যমূলক অর্থনীতি
ও বাজার ব্যবস্থায় সম্পূর্ণ স্বাধীনতাই অর্থনৈতিক উন্নয়নের মূল কথা। আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে একথা বলাই যায় যে ইউরোপে ষোড়শ থেকে অষ্টাদশ শতকের মধ্যে মার্কেন্টাইলবাদ আত্মপ্রকাশ করে একটি অর্থনৈতিক শক্তি হিসেবে। তবে দীর্ঘকাল ধরে প্রচলিত থাকার পরেও বিভিন্ন কারণে অবসান ঘটে মার্কেন্টাইল অর্থনীতির। কেন জানো? উত্তর আমেরিকায় আটলান্টিক মহাসাগরের উপকূলবর্তী অঞ্চলে ইংল্যান্ড প্রতিষ্ঠা করেছিল 13টি উপনিবেশ। এই প্রথম ব্রিটিশ সাম্রাজ্যে ইংল্যান্ড অনুসরণ করে মার্কেন্টাইল অর্থনীতিকে। তখন মার্কিন জনগণ প্রতিবাদ জানায় এর বিরুদ্ধে। পরে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমেরিকা স্বাধীনতা অর্জন করে। ফলে আঘাত পায় মার্কেন্টাইলবাদ। এছাড়া অ্যাডাম স্মিথ উল্লিখিত অবাধ বাণিজ্য নীতি অনুসরণ করেও কিন্তু বেশ লাভবান হয়েছিল ইউরোপীয় দেশগুলি। ফলে অপ্রয়োজনীয় হয়ে গিয়েছিল পুরনো মার্কেন্টাইল অর্থনীতি। পরিশেষে বলি, এই শিল্প পুঁজি আলাদাভাবে সৃষ্টি হয় না, তা সৃষ্টি হয় মার্কেন্টাইল অর্থনীতির ভিতর থেকেই। আর এই শিল্প পুঁজি থেকে তুলনামূলকভাবে মুনাফাও আসে অধিক। শিল্পযুগে সমাজে শিল্প মালিকদের হাতে মুনাফাও জমে ওঠে বিপুল পরিমাণে, যা শিল্পে বিনিয়োগ করা বেশ লাভজনক। এমনকি এই দেখে অনেক সাধারণ মানুষও আকৃষ্ট হতো শেয়ার কিনতে। এর ফলে পুঁজিবাদের উত্তরণ যেমন ঘটে, তেমনি ধীরে ধীরে অবসান হয় মার্কেন্টাইল অর্থনীতিরও। তবুও এ কথা বললে ভুল হবে না যে ষোড়শ শতকে নিজেদের দেশকে অর্থনৈতিক দিক থেকে উন্নত করার যে প্রচেষ্টা ইউরোপের দেশগুলিতে দেখা দিয়েছিল, তা ছিল মার্কেন্টাইল অর্থনৈতিক মতবাদেরই ফলাফল।